নয়, রায় জানানোর প্ল্যাটফর্ম নয়, বাংলা টেলিভিশনে প্রথমবার সোজাসুজি প্রশ্নের T20। ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই না আমি। স্বর্ণালী, প্রশ্ন করব সোজাসুজি। রামায়ণ পড়েছেন? রামায়ণের অরণ্যকাণ্ড মনে আছে? মারিচের স্বর্ণমৃগের ছদ্মবেশী রাবণ কোন কৌশলে সীতাকে অপহরণ করে, যার পরিণতি হয় কোথাও রাম রাবণের যুদ্ধ। ভোটও তো আসলে একটা যুদ্ধ, ক্ষমতা ধরে রাখার যুদ্ধ। সময় বদলেছে, সেই রামও নেই, রাজত্বও নেই, প্রতিষ্ঠিত হয়েছে গণতন্ত্র। কিন্তু ছলে বলে কৌশলে কি কি করা যেতে পারে, কোথাও সেইগুলো রয়ে গেছে একই রকমের ছল বল কৌশল। প্রতিপক্ষকে লড়াইয়ের ময়দানে ঘায়েল করার আগেই কৌশলে যদি তাকে সরিয়ে দেওয়া যায় ময়দান থেকে, বা এমন একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করা যায় যাতে প্রতিপক্ষ শুধুমাত্র দুর্বল হয়ে যায় না, তার আত্মবিশ্বাস তলানিতে নেমে যায় না, একই সঙ্গে তার পরিবারের লোকজন পর্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, তাহলে কেল্লা ফতে না রহেগা বাঁশ, না বাজেগি বাঁশুরি। বিনা বাধায় 5 বছরের জন্য নিশ্চিন্তে গদির বন্দোবস্ত, এবং অবশ্যই মানুষের সেবা, মানুষকে পরিষেবা দেওয়া নিশ্চিন্তে। আর সেই পরিষেবা দেওয়ার জন্য এতটাই মরিয়া প্রার্থীরা যে প্রতিপক্ষের প্রার্থীকে গায়েব করে দিচ্ছেন তারা। আর সেই বন্দোবস্ত করতে কখনো কৌশলে অপহরণ চলছে, কখনো ভয় দেখানো চলছে, হুমকি দেখানো চলছে। পুরো ভোটের 5 দিন আগে, ঠিক 5 দিন আগে যে অভিযোগ উঠে এলো ভাটপাড়ায়, ভারতবর্ষের নেতৃত্ব জেনে গেছে ইতিমধ্যে রঞ্জিত মল্লিককে অপহরণ করা হয়েছে। গোটা বিজেপিটাই যেখানে শূন্যে পরিণত হয়েছে এবং ক্রমশ মহাশূন্যের দিকে এগোচ্ছে। কারা তুলে গেছে? কারা? তৃণমূলের দুষ্কৃতীরাই তুলে নিয়ে গেছে। তারা কোথায়? তারা বলছে আমরা 3 জন কি করব, অনেক ছেলে ছিল, ওকে বাইকে মারধর করে তুলে নিয়ে চলে গেছে। কি চাইছে তারা? কি চাইছে দেখি তারা বারবার তুলে চলে চাইছে যাতে বিজেপি রয়ে না লড়ুক। কারা তুলে গেছে? কারা? তৃণমূলের দুষ্কৃতীরাই তুলে নিয়ে গেছে। তারা কোথায়? তারা বলছে আমরা 3 জন কি করব, অনেক ছেলে ছিল, ওকে বাইকে মারধর করে তুলে নিয়ে চলে গেছে। কি চাইছে তারা? কি চাইছে দেখি তারা বারবার তুলে চলে চাইছে যাতে বিজেপি রয়ে না। কান্নাকাটি। এই যে শুরুতে বললাম যে শুধুমাত্র একজনের আত্মবিশ্বাসকে দুমড়ে মুচড়ে নিংড়ে শেষ করে ফেলা নয়, একই সঙ্গে তার পরিবার, একই সঙ্গে তার সঙ্গে যারা রাজনীতি করছেন তাদেরও ভয়, একদম নিজেকে গুটিয়ে নেওয়া। পরিবার পরিজন প্রত্যেক মুহূর্তে নিরাপত্তাহীনতায় ভুগছেন। অনেকে বলছেন আর রাজনীতি করে কাজ নেই, আর ভোটে লড়ে কাজ নেই, বাবা বাড়ির ছেলে বাড়িতে ফিরে এসো। অপরাধ কি না বিজেপি করছে? শুধুমাত্র বিজেপি বাদ দিলেও যদি আমি ধরি, অপরাধ হচ্ছে বিরোধী দল করছে। সেই অপরাধেই অপহরণ করা হচ্ছে ভাটপাড়ার 35 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী রঞ্জিত মল্লিককে। একবার নয়, 7 দিনের ব্যবধানে পরপর 2 বার অপহরণ করা হয় তাকে, এমনটা অভিযোগ মারধরও করা হয়েছে প্রার্থীকে। পরে অবশ্য পুলিশ গিয়ে এক পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার করেছে বিজেপি প্রার্থীকে। ঘরে ফিরলেও আতঙ্ক এখনো পর্যন্ত পিছু ছাড়ছে না বিজেপি প্রার্থী রঞ্জিতের। শুনবো যে অপহৃত বিজেপি প্রার্থী তার কি বক্তব্য। রঞ্জিত মল্লিক অপহৃত বিজেপি প্রার্থীর বক্তব্য শুনবো। কোনো একদম দুষ্কৃতির আন্ডারে চলে গেছে। বুঝতে পারছেন, আমি একজন প্রার্থী, আমাকে একবার অপহরণের পর আবার অপহরণ, তাদের মনে এতটুকু পর্যন্ত ভয় নেই। পুলিশ তদন্ত করবে কে মারধর করেছে কিনা। মারধর বেধড়ক মার, এই কথাটা আপনি বললেন বেধড়ক, তা বেধড়ক মার যাকে মারবে তাকে সে তো হাসপাতালে থাকবে। এখন তো মিডিয়াতে দেখছি বল তো অর্জুনের পাশে বসে আছে। আচ্ছা, এই যে সাজানো ঘটনা, এটা তো মানুষ বুঝতে পারছে এখন। আপনি বলছেন বেধড়ক মার মেরেছে আর সে পাশে বসে আছে, তার কোনো চিহ্ন নেই মানে।
তৃণমূল কংগ্রেস নেতা সোমনাথের বক্তব্য শুনলাম, পাশাপাশি যে সবটাই তো অভিযোগ, আসলে সত্যটা কি? খুব স্বাভাবিক, এগুলো অভিযোগ পাল্ট অভিযোগ উঠবেই। অর্জুন সিং এর গড়ে উঠছে প্রার্থী অপহরণের অভিযোগ। অন্যদিকে শুভেন্দু অধিকারীর গড়ের দিকে নজর রাখি, মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, সেখানকার ছবিটা কি? শুভেন্দু অধিকারীর গড়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বিজেপি প্রার্থীরা। কজন বিজেপি প্রার্থী? 1 জন, 2 জন, 5 জন, 10 জন? না, 21 জন। কাঁথি পুরসভার 21 জন বিজেপি প্রার্থী, তাদের বক্তব্য তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। যখন তখন তাদের সঙ্গে যা খুশি হয়ে যেতে পারে, তারাও গায়েব হয়ে যেতে পারেন বা অ্যাটাক হতে পারে। নিরাপত্তার দাবিতে শেষ পর্যন্ত ইলেকশনই হলো না এখনো। আমরা তো আলোচনা করি ইলেকশনের পরবর্তী হিংসা নিয়ে, পোস্ট পোল ভায়োলেন্স নিয়ে। ইলেকশনই হলো না, নির্বাচনই হলো না, তার আগেই তারা হাইকোর্টের দ্বারস্থ হলেন কিনা তাদের নিরাপত্তা নেই। নিরাপত্তার দাবিতে হাইকোর্টে মামলা দায়ের করা হলো। কি পরিস্থিতি শুনবো আমাদের প্রতিনিধির প্রতিবেদনে। একাধিক পৌরসভার প্রার্থী হয়েছেন যারা, তাদের মধ্যে বেশ কয়েকজন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কারণ তাদের যেটা অভিযোগ ছিল, তাদেরকে খুনের হুমকি দেওয়া হচ্ছে এবং একই সঙ্গে পুলিশি অসহযোগিতার অভিযোগও তারা জানিয়েছিলেন। এবং তার প্রেক্ষিতে কাঁথি, ভাটপাড়া ও মালদা পৌরসভার একাধিক প্রার্থীর যে আবেদন, সেই আবেদনের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের যে অবজারভেশন বা যে নির্দেশ, আগামীকাল দুপুর 2টোর মধ্যে যাবতীয় ঘটনার তদন্ত করে সেই তদন্ত রিপোর্ট পেশ করতে হবে। এবং একই সঙ্গে সেই তদন্ত রিপোর্টে এটা উল্লেখ করতে হবে যে অভিযোগ প্রার্থীরা জানিয়েছেন, সেই অভিযোগের সারবত্তা আছে কিনা। আমি শুরুতেই বলছিলাম যে বিজেপি করা কেন? বিরোধী তো আসলে বিরোধী রাজনীতি করলেই তার পরিণাম ভয়ঙ্কর। শুধু বিজেপি কেন? একই অভিযোগ নিয়ে হাইকোর্টে মামলা দায়ের করেছেন মহেশতলার 8 নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী শাহিদা খাতুন। শাহিদা খাতুনের কি বক্তব্য? কংগ্রেস করছেন। আরে ভাই, সবাই তো বলছে কংগ্রেস, সিপিএম ধুয়ে মুছে সাফ হয়ে গেছে, শূন্যতে নেমে গেছে, শূন্যের নিচে চলে গেছে, মাইনাসে রান করছে। তাহলে কংগ্রেস প্রার্থী যদি প্রতিদ্বন্দ্বিতা করেন, টিকিট পান, তিনি যদি ভোটে লড়েন, সমস্যা কোথায়? সমস্যা আছে। শাহিদা খাতুন কংগ্রেস প্রার্থী, মহেশতলার 8 নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী, কি বলছেন শুনুন। আমি শাহিদা খাতুন, জাতীয় কংগ্রেসের প্রার্থী। আমি এসছি যে আমি নমিনেশন ফাইল করার পর থেকে দেখছি যে আমার বাড়িতে রাস্তাঘাটে যাওয়া সব, মানে আমার বাড়ির লোক যখন যাচ্ছে তখন তাকে গালাগালি কিস্তি করা হচ্ছে এবং আমাদের কর্মীদেরও কিস্তি করা হচ্ছে, ধুমকিও দিচ্ছে। এবং তাছাড়া বলছে যে স্কুলে আমরা ভোটটা দিতে দেব না, আর প্রার্থীকেও মানে মার্ডার করব। আর আমার শ্বশুরমশাই স্বামীর আলী মোল্লা, তাকেও বলছে যে মানে ভিডিওতে, মানে যখন মিটিং হচ্ছে তখন বলছে যে আমি মার্ডার করব, পেট চিড়ে দেবো, হেন তেন, মানে ফালতু কথাগুলো বলছে। হ্যাঁ, আমি ডিএসপিকে জানিয়েছি, কোনো রেসপন্স পাইনি বলে আজ আমি হাইকোর্টে এসেছি। ভোটের আগে অশান্তি, হুমকি, অপহরণের অভিযোগ। বিরোধীদের অভিযোগ যে বিরোধী শূন্য করতেই ভয়ের রাজনীতির কৌশল নিচ্ছে শাসক দল। পাল্টা শাসক দলও মঞ্চে, তারা অবশ্য সরব বিজেপির বিরুদ্ধে। বিভিন্ন সময়, এই সময় দাঁড়িয়ে আলোচনা শুরু করার আগে শোনাবো যে শাসক বিরোধী এই ইস্যুকে কেন্দ্র করে কি বলছে, আসল ছবিটা তারা কিভাবে তুলে ধরছে তাদের দৃষ্টিভঙ্গি থেকে। শুনুন। কোথাও ভোট এখানে স্বচ্ছভাবে হয় না। কলকাতা বিধাননগরে আপনারা দেখেছি, লোক লাইনে দাঁড়ালো না, 80% ভোট পড়ে গেল। একজন ক্যান্ডিডেট 90-95% ভোট পেয়ে গেছে। এটা কোনো বাস্তব ভোট নয়, ভোট লুট হয়েছে। এভাবেই চলে আসছে। এর পরিবর্তন আমরা করার জন্য লড়াই করছি, যেন আমাদেরকে অত্যাচার করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। তো গ্রামাঞ্চলে বা জেলার শহরে এটা ওরা করতে পারবে না, আমরা আছি তার জন্য। গোটা বিজেপিটাই যেখানে শূন্যে পরিণত হয়েছে এবং ক্রমশ মহাশূন্যের দিকে এগোচ্ছে, ওখানে আবার আলাদা আলাদা উপগ্রহ, তার উল্কা, ধূমকেতু, এগুলো খোঁজার কোনো মানে হয় না। এটা পুলিশের ব্যাপার, পুলিশ দেখবে। এতদিন ধরে তো একতরফা তৃণমূল অবৈধ হচ্ছিল, প্রত্যেক ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া থাকে, তাই জন্য কোথায় বিজেপি হচ্ছে। এটা বিজ্ঞানের নিয়ম মেনে আমরা করছি না। বিধানসভা ভোটে বিপুল ব্যবধানে জয়, 4 পুর নিগমে একক সংখ্যা গরিষ্ঠতা। প্রশ্ন উঠছে, সংখ্যায় যদি শেষ কথা হয়, উন্নয়নের নিরিখে যদি ভোট নিয়ন্ত্রিত হচ্ছে, তাহলে পুরো ভোটের মতো স্থানীয় ভোটের আগে এত হিংসা কেন? মানুষ তো ভোট দিচ্ছেন, মানুষ তো দুহাত খুলে ভোট দিচ্ছেন, তাহলে হিংসা, অপহরণ, বিভিন্ন রকমের হুমকি, এগুলোর প্রয়োজনীয়তা পড়ছে কেন?
তাহলে কি কৌশলে ভয় দেখিয়ে বিরোধী শূন্য করার পথে হাঁটতে চাইছে শাসক শিবির? বিধানসভা ভোটের পর থেকে শাসকের অস্বস্তি অর্জুন সিং এবং শুভেন্দু অধিকারীতে। বারবার নানা ইস্যুতে শাসক দলকে কোণঠাসা করেছে বিজেপির এই দুই হেভিওয়েট নেতা। তাহলে কি এই দুই গড়ে ভোটের আগে ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা চলছে? কেন্দ্রীয় বাহিনীর বদলে রাজ্য পুলিশ দিয়ে ভোটের সম্মতি দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন, আমরা জানি সবাই। প্রশ্ন উঠছে এখানেও, যেখানে প্রার্থীদেরই নিরাপত্তা নেই, যেখানে প্রার্থীরাই গায়েব হয়ে যাচ্ছেন, প্রার্থীদের নিরাপত্তা দিতে পারছে না কমিশন, পুলিশ, সেখানে ভোটার তারা কোথায় যাবেন? তাদের নিরাপত্তা কোথায়? প্রশ্নগুলো উঠছে, আরো প্রশ্ন তুলবো, তবে তার আগে চোখ রাখছি আমার আজকের সোজাসুজি স্বর্ণালীর প্রতিবেদনে। হচ্ছে যে আমি নমিনেশন ফাইল করার পর থেকে আমার বাড়িতে হুমকি যাচ্ছে এবং রাস্তাঘাটে গালাগালি দিচ্ছে। আমাদের কারা তুলে গেছে তৃণমূলের দুষ্কৃতীরাই তুলে নিয়ে গেছে। তারা কোথায়? অপরাধ বিজেপি প্রার্থী হওয়া, আর সেই অপরাধেই অপহরণ, এমনই চাঞ্চল্যকর অভিযোগ ভাটপাড়া পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডে। মঙ্গলবার সকালে প্রচারে গিয়ে আক্রান্ত হন বিজেপি প্রার্থী রঞ্জিত মল্লিক। তাকে অপহরণ করা হয়। কারা তুলে গেছে? তৃণমূলের দুষ্কৃতীরাই তুলে নিয়ে গেছে। তারা কোথায়? তারা বলছে আমরা তিনজন কি করবো, অনেক ছেলে ছিল, ওকে বাইকে মারধর করে তুলে নিয়ে চলে গেছে। চাইছে তারা কি চাইছে দেখি তারা বারবার তুলে চাইছে যাতে বিজেপির হয়ে না লড়ুক। ভাটপাড়া থানার পুলিশ স্থানীয় একটি ক্লাবের কাছে পরিত্যক্ত ঘর থেকে বিজেপি প্রার্থীকে উদ্ধার করে। প্রার্থীর অভিযোগ, দিন কয়েক আগেও তাকে অপহরণ করা হয়েছিল। যদি ভোটাররা ভোট দিতে পারে, যদি শাসক দল তো একদম সম্পূর্ণ একদম দুষ্কৃতির আন্ডারে চলে গেছে। বুঝতে পারছেন, আমি একজন প্রার্থী, আমাকে একবার অপহরণের পর আবার অপহরণ। তাদের মনে এতটুকু পর্যন্ত ভয়। এর আগে আপনাকে 9 তারিখ অপহরণ, 16 তারিখ অপহরণ করেছে। এই ঘটনায় শাসক দলকে আক্রমণ শানিয়েছেন বিজেপি সাংসদ অর্জুন সিং। পাল্টা বিজেপিকে নিশানা করেছে তৃণমূল। পুলিশকে দিয়ে মিথ্যা মামলা সাজিয়ে ভারতীয় জনতা পার্টি কর্মীকে আটকিয়ে রাখতে পারবে না। এর পুলিশের ব্যাপার, পুলিশ দেখবে। এতদিন ধরে তো একতরফা তৃণমূল অবৈধ হচ্ছিল, প্রত্যেক ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া থাকে, তাই জন্য কোথায় বিজেপি হচ্ছে। এটা বিজ্ঞানের নিয়ম মেনে আমরা করছি না। ভাটপাড়ায় যখন এই ছবি, তখন কাঁথি পুরসভাতেও 21 বিজেপি প্রার্থীকে নিরাপত্তার দাবিতে হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। শুধু বিজেপি নয়, মহেশতলা পুরসভার 8 নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী শাহিদা খাতুনও নিরাপত্তার দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হন। তার নিশানাতেও সেই তৃণমূল। আমি নমিনেশন ফাইল করার পর থেকে আমার বাড়িতে হুমকি যাচ্ছে এবং রাস্তাঘাটে গালাগালি দিচ্ছে আমাদের বাড়ির লোকদের বা এমনি কর্মীদের। আর তাছাড়া আমার শ্বশুরমশাইয়ের নাম ধরে মানে মিটিংয়ে গালাগালি। বিধানসভা ভোটের পর 4 পুর নিগমের ভোটে অশান্তির ছবি দেখেছে বাংলা। 27শে ফেব্রুয়ারি 108 পুরসভায় ভোট। সেই ভোট শান্তিপূর্ণ করতে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়েছিল রাজ্য, কিন্তু রাজ্য পুলিশেই আস্থা রেখেছে রাজ্য নির্বাচন কমিশন। ইতিমধ্যেই বিভিন্ন জেলায় টহলদারিও শুরু করেছে পুলিশ, কিন্তু তারপরেও কোথাও বিরোধী শিবিরে প্রার্থী অপহরণ, কোথাও প্রার্থীদের হুমকি। প্রশ্ন উঠছে, এই পরিস্থিতিতে আদৌ নির্বিঘ্নে ভোটের লাইনে দাঁড়িয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন তো আমজনতা? রিপাবলিক বাংলা। সত্যি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নিজের ভোট নিজে দিতে পারবেন তো আমজনতা? 3টে প্রশ্ন নিয়ে শুরু করছি আজকের ডিবেট এবং প্রশ্নোত্তর পর্ব। প্রথম প্রশ্ন আজকের, অপহরণ হুমকি কি বিরোধী শূন্যেরই কৌশল? দ্বিতীয় প্রশ্ন, প্রার্থীদের নিরাপত্তা নেই। দ্বিতীয় প্রশ্ন, প্রার্থীদের নিরাপত্তা নেই, ভোটাররা কি নিরাপদ যারা ভোট দেবেন? এবং তৃতীয় প্রশ্ন, কমিশনে আস্থা নেই, আদালতে কি ভরসা তাহলে? আর এই মুহূর্তে যারা রয়েছেন আমাদের সঙ্গে, তাদের সঙ্গে কথা বলে রয়েছেন এই মুহূর্তে বিজেপি বিধায়ক ভাটপাড়ার পবন সিং রয়েছেন ব্যারাকপুরের রাজ্য সম্পাদিকা বিজেপির ফাল্গুনী পাত্র, রয়েছেন রঞ্জিত মল্লিক ভাটপাড়া 35 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী,
রয়েছেন সমীর চ্যাটার্জি তৃণমূল কংগ্রেস মুখপাত্র, রয়েছেন কংগ্রেস মুখপাত্র সুমন রায়চৌধুরী এবং রয়েছেন মুর্শিদাবাদ থেকে কংগ্রেস নেতা মাহফুজ আলম ডালিম। প্রত্যেককেই স্বাগত রিপাবলিক বাংলা এবং আমার সোজাসুজি স্বর্ণালীতে। আমি প্রথমেই আসি রঞ্জিত বাবু আপনার কাছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আমি যোগাযোগ করার চেষ্টা করছি। বারবার এই অভিযোগগুলো আসছে কোথাও। সমীর চ্যাটার্জি আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। তাহলে আপনাকে দিয়ে শুরু করি, যখন যোগাযোগ করতে পারছেন এই মুহূর্তে রঞ্জিত বাবুর সঙ্গে। একটার পর একটা অভিযোগ হচ্ছেটা কি? মানে প্রার্থী গায়েব হয়ে যাওয়া, এটা কি নতুন কোনো ট্রেন্ড তৈরি হলো? নিশ্চিত হারার ভয়ে লুকিয়ে যাওয়া ছাড়া আমার কিছু মনে হচ্ছে না। প্রার্থী নিজেই জানে কি পরিস্থিতির দিকে এগোচ্ছে। প্রার্থী নিজে নিজে লুকিয়ে যাচ্ছে? হ্যাঁ, ভয় ভয় ভয়, জাননি তো হারবে কনফার্ম। এই সমস্ত নাটক, হ্যাঁ, কুৎসা অপপ্রচার করা যে তৃণমূলের বিরুদ্ধে, এটা তো সমস্ত রাজনৈতিক দল করে বেড়াচ্ছে, আপনাদের চ্যানেলে দীর্ঘদিন দেখাচ্ছেন। কিন্তু আসল কথা একটাই কথা, যে নাচতে না জানলে উঠোনের দোষ। নিজেদের সংগঠনের অবস্থা কি বিজেপি ভালো করেই জানেন, এবং স্বাভাবিকভাবে দোষারোপ পালা, কোর্ট আছে, কোর্টে ছুটে যাচ্ছে। মানুষের গণতন্ত্রের শেষ কথা মানুষ যখন, সেই মানুষ থেকে এরা বিচ্ছিন্ন। এদের হাঁটু গেড়ে দাঙ্গাবাজ বিজেপির ক্ষমা চাওয়া উচিত। বিজেপির সমস্ত প্রার্থীদেরকে বলবো যে গণতন্ত্রে আপনারা নিশ্চয়ই, মানুষ আপনাদের সমর্থন করবে। মানুষের কাছে যান, পাশে যান, দূর থেকে আওয়াজ দেবেন না। কারণ এই ভাটপাড়া উত্তপ্তের ইতিহাসে যার নাম বারবার আসে, তার নাম হচ্ছে অর্জুন সিং। তিনি জানেন তো, আপনাদের বহু ক্যামেরায় বহু সময় আমরা দেখেছি কিভাবে উত্তপ্ত রেখেছে। না, আপনার বক্তব্য হচ্ছে যে নিজেরা যখন সামনাসামনি সম্মুখ সমরে লড়াই দিতে পারছেন না, তখন তারা নিজেরা লুকিয়ে পড়ছে। একবার আমি শুনবো। মানুষ যখন হেরে যাবে, ভয় পায়, তখনই এই কাজগুলো করে। ফাল্গুনি এবং পবন দুজনের কাছে প্রশ্ন। সরাসরি সমীর চ্যাটার্জি স্টুডিও থেকে বলছেন যে নিজেরাই পালিয়ে যাচ্ছে, নিজেরাই অন্য কোথাও গিয়ে লুকিয়ে পড়ছেন আপনাদের প্রার্থী, আর তারপর বারে বেরিয়ে এসে বলছেন তৃণমূল কংগ্রেস অপহরণ করলো। আসল সত্যিটা কি ফাল্গুনি? আসল সত্যিটা হচ্ছে যে উনাদের মাটি নেই এই পশ্চিমবঙ্গ ব্যাপী এবং ব্যারাকপুর। কারণ 18-19-এ আমরা জিতেছি এবং মানুষ তারপরে তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। মানুষ বিজেপিকে ভোট দিতে চায়, ভারতীয় জনতা পার্টির ছাতার তলায় আসতে চায়, এটা ওনারা জানে। সেই জন্য এইভাবে প্রার্থী দেওয়ার আগের থেকে এরা শুরু করেছে সন্ত্রাস। প্রার্থী দেওয়ার পরে তাদেরকে নমিনেশন উইথড্র করার জন্য হুমকি, বিভিন্নভাবে প্রলোভন, এবং অবশেষে যখন সেটাতেও তারা সাকসেস হয়নি, তারপরে অপহরণ। যদি তারা নিজেরাই লুকিয়ে যায়, তাহলে কারা এই তাকে অপহরণ করলো? কে মুচলে গালি খাতে গেছিল? পুলিশ তো ওনাদের দলদাস। উনি প্রমাণ করুক না, কেন প্রমাণ করতে পারছেন না? আসলে এই যে সন্ত্রাস, কিন্তু পুলিশই তো উদ্ধার করেছে ফাল্গুনি, শেষ পর্যন্ত তো পুলিশই তো উদ্ধার করে নিয়ে এলো। দেখুন পুলিশ, মানে আমি কোনটাকে সত্যি ধরবো, যে প্রার্থী নিজেই হারিয়ে গিয়েছিলেন, নাকি প্রার্থীকে অপহরণ করা হয়েছিল? কিন্তু আপনি বলছেন যে পুলিশ দলদাস, তাহলে পুলিশ উদ্ধার করে নিয়ে এলো, তাহলে পুলিশের ভূমিকাটা কি? প্রার্থীকে অপহরণ করা একবার নয়, এটা নিয়ে দুবার হয়েছে। তার আগেও তার নমিনেশন উইথড্র করার চেষ্টা হয়েছে। এবং আমরা তখন অভিযোগ করেছিলেন, যখন এর আগে প্রার্থীকে অপহরণ করা হয়, তখন অভিযোগ করেছিলেন আপনারা, পুলিশ জানিয়েছিলেন তখন সেই সময়? নিশ্চয়ই আমরা নিশ্চয়ই তাকে, আমরা পুলিশকে অভিযোগ করেছি। আমরা সেই প্রার্থীর বাড়ি অব্দি বারবার অত্যাচার হচ্ছে বলে তাকে আড়াল করে রাখার চেষ্টা হচ্ছে। কারণ তারা খুব নিডি পরিবার, তার পরিবারের যে তার স্ত্রী আছে, তার অন্যরা আছে, তারাও কিন্তু ভয় পাচ্ছে এই পরিস্থিতির জন্য। আপনারা দেখেছেন আজকে অঞ্জনা মল্লিক, তিনি এই আমাদের কাছে ব্যক্ত করেছেন যে তিনি কিভাবে ভয়ে রয়েছেন, এবং এই বিজেপি করার অধিকার সবার আছে। কিন্তু এই ব্যারাকপুর জুড়ে এত সন্ত্রাস, এত অত্যাচার, এবং কেবল কোনো প্রার্থী না দিয়ে জিতে যাওয়ার যে প্রয়াস, কারণ মানুষ ভোট দিতে পারলেই তৃণমূলকে হারাবে। আমি আসছি আপনার কাছে। পবন সিং আমাদের সঙ্গে রয়েছেন, ভাটপাড়া বিজেপি বিধায়ক। পবন, এই যে এত সন্ত্রাস ভাটপাড়া অঞ্চলে, যদি বিভিন্ন জায়গা থেকে অভিযোগগুলো আসছে, ভাটপাড়ার ক্ষেত্রে সরাসরি অভিযোগটা আসে প্রথমে আপনার বাবা অর্জুন সিং এর দিকে, যে অর্জুন সিং এর কারণে এখানে অশান্ত পরিবেশ দীর্ঘদিন ধরে রয়েছে। এখন আপনারাই আবার অভিযোগ করছেন যে তৃণমূল সেখানে সন্ত্রাস তৈরি করছে। আসল ছবিটা কি পবন? দেখুন, সবচেয়ে বড় প্রবলেম এখানে আছে কি, পোস্ট পোল ভায়োলেন্স সময় যেরকম পাবলিক সঙ্গে যে ভোটার আছে, আমার ভোটার সঙ্গে এরকম বিহেভিয়ার করেছে, মিনস ভোটারে কি একটা ভোটার ভোট দিয়েছেন বিজেপিকে, এই ওর ভুল আছে, এই নিয়ে ভোটার সঙ্গে এরকম সন্ত্রাস করেছেন, ফলস কেস দিয়েছেন ভোটারকে। আর আজকে এরকম পজিশন হয়ে গেছে কি আমার ক্যান্ডিডেটকে, আমি একটা ক্যান্ডিডেট ডিক্লেয়ার করলে ওর বাদেই স্টার্ট হয়ে গেছে কি ক্যান্ডিডেট উপরে প্রেশার দিচ্ছে,
কিছু কিছু ক্যান্ডিডেট নিজেই উইথড্র করেছেন, কিছু কিছু ক্যান্ডিডেট যে রেডি নেই কি আমি উইথড্র করবে, তো ওর উপরে এরকম প্রেশার দেওয়া যাচ্ছে কি ওকে কিডন্যাপ করা যাচ্ছে। এই যে আমার ক্যান্ডিডেট আছে 35 নম্বরে যে ক্যান্ডিডেট আছে রঞ্জিত মল্লিক, একে একবার নেই দুবার একে কিডন্যাপ করেছেন। ফার্স্ট কিডন্যাপ করেছেন আপনার 16 তারিখে 10:30টার সময়, আজকে আপনার 22 তারিখে 11:30। আমি আসবো সমীর আপনার কাছেও আসবো যে দেখুন সব হ্যাঁ বলুন পবন বলে নিন পবন। ফাল্গুনিও কিছু বলছে। আমি ভাবতে পারছি না কেন অত ভয় আছে। আমি বলতে চাই যে উনারা বারবার অর্জুন সিং এর দিকে আঙুল তুলছে। অর্জুন সিং আগে ছিলেন কোথায়? যদি সন্ত্রাসী করে থাকেন তার জন্য দায়িত্ব তৃণমূল। উনি তো তৃণমূলে ছিলেন, উনি 19-এ বিজেপির বিধায়ক, বিজেপির এমপি হয়েছেন, এটা ওনারা ভুলে যাচ্ছেন। তার মানে উনারা প্রমাণিত যে তারা তৃণমূলে দিয়ে তারা অত্যাচার করিয়েছে, এটা তাদের মেনে নিতে হচ্ছে। কারণ এতদিন তো এই অর্জুন সিং তৃণমূলে ছিলেন, তিনি তো বিজেপিতে ছিলেন না। তাহলে অত্যাচার কারা করেছে? তৃণমূল, এটা প্রমাণিত, উনারাই করছে। আমি বলছি না, ওনারা বলছেন, কিন্তু আমি বলছি তৃণমূল কংগ্রেস আজকে যেভাবে অত্যাচার করছে, যেভাবে দুবার করে প্রার্থীকে অপহরণ করছে, নমিনেশনের পরেও যেভাবে টিকিট পাওয়ার পরেও তারা সিম্বল পাওয়ার পরেও যেভাবে উইথড্র করাচ্ছে, এর প্রতিফলন কিন্তু আগামী দিনে ভালো হবে না। আমি দুজনের কাছে আসবো। সুবীর বাবু রয়েছেন স্টুডিওতে, রয়েছেন আমাদের সঙ্গে এখানে সুমন রায়চৌধুরী এবং মাহফুজ আলমও রয়েছেন। আর বক্তব্য হচ্ছে সমীর বাবু যে তৃণমূলের বক্তব্য তো মানা গেল, মানে বিজেপির বক্তব্য যে বিজেপি, আপনারা কোথাও মনে করছেন যে বেশ কিছু জায়গাতে বিজেপি প্রার্থী টক্কর দিতে পারে, এটা বিজেপির বিরোধীদের অভিযোগ, সেই জন্য তাদেরকে অপহরণ করা হচ্ছে, কিডন্যাপ করা হচ্ছে। আপনাদের বক্তব্য তো সিপিএম কোথাও নেই, কংগ্রেস কোথাও নেই, তাহলে কংগ্রেস জায়গায় জায়গায় কংগ্রেস প্রার্থীদের ওপর আক্রমণ হচ্ছে, সেটা কেন হচ্ছে? আমি তো আবার বললাম, যারা দুর্বল তারা একটু নাটক করে একটা মাইলেজ নিতে চায় সংবাদ মাধ্যমের কাছে, তারা দেখাতে চায় তাদের অস্তিত্ব আছে। কিন্তু আমি বাস্তবিক যদি আপনি খবর নেন, প্রতিটা মানুষ আজকে অর্জুন সিংয়ের বাড়ি থেকে তারই একজন কয়েকদিন আগেই আবার তৃণমূলে যোগ দিয়েছে, বুঝতে পেরেছে যে বিজেপিতে থাকা মানে তার মান সম্মান নিজস্বতা সব কিছু নষ্ট হয়। কারণ বিজেপি হচ্ছে যে দাঙ্গাবাজ দলের প্রতীক, এবং বিজেপি যারাই ঢুকেছিল আবেগে 2021-এ, তারা প্রত্যেকেই কিন্তু তাদের ভুলটা বুঝতে পারছে। রাজনীতিতে এই ভুল হয়, আমি জানি। আজকে ভাটপাড়ার মানুষরা তারা কিন্তু পরিত্রাণ চায়, তারা চায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন একজন নেত্রীর এবং প্রশাসকের সঙ্গে থাকতে। স্বাভাবিকভাবে এই যে বলছিল না যে অর্জুন সিং তো আগে তৃণমূলে ছিল, ঘটনা মিথ্যে তো নয়। যখন তৃণমূলে ছিল শৃঙ্খলিত ছিল, দু একটা ঘটনা যে ঘটেনি তা নয়, কিন্তু বিজেপিতে জয়েন করার পরে মানে ও যে বলে না যে তৃণমূল ছেড়ে তো অন্য দলে চলে গেলে আমারে না আপনা মোড়, না সেইভাবে তাদের চরিত্র আপনার গলাটা খুবই ভালো, কিন্তু আপনাকে বলার মানুষ আমি তো বাংলাতে কংগ্রেস কথা বলছে এটাই লজ্জা, কংগ্রেস কথা বলছে এটাই লজ্জা। আমরা তো উল্টো জানতাম যে তৃণমূলে থাকলে ভালো থাকে, তৃণমূল থেকে বেরিয়ে গেলে উল্টে গদ্দার হয়ে যায়, তৃণমূলে আবার ফিরে আসলে গদ্দারি করেছে, আবার ভালো হয়ে যায়, আবার ভালো হয়ে যায়। আপনি বলছেন গদ্দারি করেছে, আমি যদি আপনার সমস্ত কিছু যারা শূন্য, কংগ্রেস তো শূন্য, সিপিএম শূন্য, তাদের উপর তাহলে আক্রমণ হচ্ছে কেন? এত ইনসিকিউরিটি কিসের শাসক দলের? রাজনৈতিক লড়াইতে তো সব রাজনৈতিক দল লড়বে, কিন্তু তারা অস্তিত্ব কোথায়? মানুষের সঙ্গে থাকতে হবে। আরে থাকবেন তো, আরে মানুষের সঙ্গেই স্টুডিওতে থাকুন না, স্টুডিওতে তৃণমূল মানুষের সাথে থাকে, মানুষের ব্যাপারটা হচ্ছে স্বাভাবিকভাবে এই কুৎসা অপপ্রচার করবেন। শ্রী সমীর চ্যাটার্জি একটু আগে বললেন যে কারুর কোনো সংগঠন নেই। আমি ধরে নিলাম তৃণমূলের মতন গুন্ডা বাহিনী অন্য রাজনৈতিক দলগুলোর নেই, বিরোধী রাজনৈতিক দলগুলোর নেই, কিন্তু সংগঠন নেই মানে আরে মহা মুশকিল। সংগঠন নেই মানে আমার প্রার্থী যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে, সে ফ্লেক্স, হোর্ডিং, ব্যানার, পতাকা লাগিয়ে প্রচার করে, তাহলে মানুষের সেই স্বাধীনতা থাকবে না কেন যে এসে শান্তিতে ভোটটা দেবে? মাঝ রাস্তায় কেন আটকে দেওয়া হবে? যাদের মাঝ রাস্তায় আটকাচ্ছে না তাদের বগল দাবা করে নিয়ে আসছে, এসে বোতামটা দেখিয়ে দিচ্ছে, 1 নম্বরে টেপো, 2 নম্বরে টেপো, 3 নম্বরে টেপো। ও আমার সংগঠন নেই বলে আপনি বাকি কাজগুলো
কাজগুলো করিয়ে আপনার দিকে বোতামটা টিপিয়ে নেবেন? মানুষের মানুষ কি এত স্বাধীনতা নেই। বোকা? আরে আপনার কথা যদি কিন্তু ঠিকই হয়, বোকা, মানুষ এত বোকা? এর মধ্যে আপনি রঞ্জিত মল্লিক, এক মিনিট, রঞ্জিত মল্লিক লুকিয়ে আছে, ভয়ে লুকিয়ে রঞ্জিত মল্লিক গেছে। যিনি বিজেপি প্রার্থী, এক মিনিট, please, দিল্লির ধোঁয়া পেয়েছে, আবার বেরিয়েছে। আমাদের সঙ্গে যোগদান করেছেন রঞ্জিত মল্লিক, যাকে অপহরণ করা হয়েছে। আমি তার বক্তব্য শুনবো। রঞ্জিত বাবু, আপনি আপনার বিরুদ্ধে এখানে বলা হচ্ছে যে নিজেই কোথাও আপনি হারিয়ে গিয়েছিলেন, লুকিয়ে পড়েছিলেন। আসল সত্যিটা কি? কারা ছিল নেপথ্যে? তাদেরকে চিনতে পেরেছেন? পুলিশে গিয়েছেন? হ্যাঁ, আবার বলুন ম্যাডাম, আবার বলুন। কারা করেছিল অপহরণ? তাদেরকে চিনতে পেরেছেন? আইডেন্টিফাই করতে পেরেছেন? পুলিশে খবর দিয়েছেন? হ্যাঁ, অবশ্যই চিনতে পেরেছি। এর আগের বার যারা আমাকে অপহরণ করেছিল তারাই আবার নতুন করে অপহরণ করেছে। মানে কিভাবে করলো, কখন, মানে কি কারণে করছে, কি আপনার কি মনে হচ্ছে? ওখানে তৃণমূল হেরে যাওয়ার ভয়ে আমাকে বারবার অপহরণ করছে। ওখানে পাবলিক জনমতের যদি রায় হয়, ওখানে তৃণমূল কখনোই জিততে পারবে না। তো অপহরণ করে নিয়ে আপনাকে আবার ছেড়েও দিল তারা? আপনারা তো সংবাদ মাধ্যমে দেখছেন কিভাবে আমাকে মারা হয়েছে। আমি ওদেরকে প্রাণ ভিক্ষা চাই, তারপরে ওরা আমাদেরকে ছাড়ে। আমি আসছি আপনার কাছে, একটা ছোট বিরতি নেব, বিরতির পর ফিরে আসছি। মাহফুজ আলম ডালিম আমাদের সঙ্গে রয়েছেন মুর্শিদাবাদ থেকে, মুর্শিদাবাদের ছবিটা জানবো। একটা ছোট বিরতির পর ফিরে আসছি সবার কাছে, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর। জায়গায় জায়গায় বিরোধীদের অভিযোগ, এবং কোথাও সেখানে গিয়ে বিরোধী দল, যে দলই হোক, যে রঙই হোক, কোথাও তাদের সুরগুলো একই জায়গায় একই স্কেলে ধরা পড়ছে। সব জায়গাতেই হয় হুমকি, না হয় কড়া বার্তা, না হয় অপহরণ, না হয় মারধর, না হয় শাসানি। এই কমন অভিযোগগুলো থাকছে ব্র্যাকেটের বাইরে। তারপর মুদ্রা বিষয়। আমাদের সঙ্গে যারা রয়েছেন, কংগ্রেস নেতা মুর্শিদাবাদ থেকে রয়েছেন মাহফুজ আলম ডালিম। আমার আপনার কাছে বক্তব্য, প্রশ্ন, যে মুর্শিদাবাদে বারবার আমরা দেখেছি কংগ্রেস শক্তিশালী, বিগত বেশ কয়েক বছরে কংগ্রেসের সেই গড়ে থাবা বসিয়েছে তৃণমূল কংগ্রেস। এই সময় দাঁড়িয়ে বারবার বিভিন্ন সময়, যখন এখানে কলকাতায় পুরভোট চলছে, কলকাতা পার্শ্ববর্তী জায়গায় পুরভোট চলছে, তখন আমরা রেগুলার রোজ প্রায় খবরের শিরোনামে মুর্শিদাবাদ থেকেছে, সেখানে বিভিন্ন রকমের অশান্তির ছবি, বিভিন্ন রকমের কোথাও প্রার্থীর বাড়িতে গুলি চালানো, কোথাও মারধর, কোথাও বোমাবাজি, রোজকারের ঘটনা। মুর্শিদাবাদ এত অশান্ত কেন? শাসক দল সেখানে তাহলে কি এবারে সেই নিশ্চয়তা পাচ্ছে না জেতার? কি বলবেন? আপনার কথা সঠিক এই কারণেই যে সারা মুর্শিদাবাদ জেলা তথা সারা বাংলায় যেভাবে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে, এটা আমরা যারা সাধারণ মানুষ বা বিভিন্ন রাজনৈতিক দল করি, বা এমনি যারা কোনো রাজনৈতিক দল করে না, সমর্থক, তারা সকলেই কিন্তু আতঙ্কিত। তার কারণ এ ধরনের সন্ত্রাস আমার 44 বছরের রাজনৈতিক জীবনে আমি দেখিনি। লক্ষণীয় বিষয় যে মানুষকে দোষ দেব না, মানুষ আমাদেরকে সমর্থন করেছে, জেলা পরিষদ দিয়েছে, বিভিন্ন পৌরসভা আমাদের দখলে এসেছিল। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যখন বিরোধী নেত্রী ছিলেন, আমার মনে হয় যে বিরোধী নেত্রী হিসেবে তিনি ঠিক, কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে তিনি 100% ব্যর্থ। তিনি তো বার্তা দিচ্ছেন, তিনি তো বলছেন প্রত্যেককে সংযত থাকার বার্তা। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন সংযত থাকতে, মুখ্যমন্ত্রী বলছেন সংযত থাকতে। তাহলে কি স্থানীয় স্তরে যারা নেতা কর্মী, তাদের কাছে সেই বার্তা পৌঁছচ্ছে না? ব্যাপারটা হচ্ছে মুখ্যমন্ত্রী যেটা বলছেন সেটা আমার মনে হয় নাটক। কারণ যেখানে মিদনাপুরের এসপিকে তুমি বলে সম্বোধন করে তার নাম করে যেভাবে ধমকানো হয়, সেখানে কার ঘাড়ে কটা মাথা আছে পশ্চিম বাংলায় বা মুর্শিদাবাদ জেলায় প্রশাসনিক অধিকর্তাদের যে তারা আমাদেরকে সহযোগিতা করবে? আজকে অধীর চৌধুরীর মতো সর্বভারতীয় কংগ্রেস নেতা, যাকে মুর্শিদাবাদের মানুষ রবিনহুড বলে, কোনো সময় বলে যে গরিবের দাতা, মসিহা, সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে আমাদেরকে পৌরভোট দিয়েছিল, যেখানে আমাদের জেলা পরিষদ ছিল, মাননীয় মুখ্যমন্ত্রী বিরোধী শূন্য করার জন্য সেই যারা দুর্বল বা যারা লোভী, সেই ধরনের কাউন্সিলর, সেই ধরনের জেলা পরিষদের সদস্য, এমএলএ, তাদেরকে মোটা টাকার বিনিময়ে বা পুলিশের ভয় দেখিয়ে
অত্যাচার করে তাদেরকে নিজের দলে টেনে নিয়ে গেছে। তারপরে যদি তিনি বলেন যে আমার সংগঠন খুব ভালো চলছে মুর্শিদাবাদ জেলায়, এটা কি সম্পূর্ণ মিথ্যা কথা নয়? আমি মনে করি প্রশ্ন করবো আপনাকে, তাহলে তো আমি তো ওয়ার্ড ধরে ধরে বলতে পারি বিগত সময় অন্তত বহরমপুরের ক্ষেত্রে কোন কোন ওয়ার্ডে কি কি গন্ডগোল হচ্ছে বিগত সময় প্রতি ক্ষেত্রে আমরা সেটা দেখিয়েছি। আমার প্রশ্ন তাহলে তো কোথাও মুর্শিদাবাদে কোথাও তাহলে মানুষজন বিরোধী রাজনৈতিক দল হিসেবে কংগ্রেস করতে ভয় পাবে এরপর? আজকে দেখুন, তৃণমূল কংগ্রেসের বাই প্রোডাক্ট। সেই কংগ্রেসের সৌজন্যে মমতাদি মুখ্যমন্ত্রী হয়েছিলেন। আজকে সেই মমতাদি কংগ্রেসকে শেষ করতে চাইছেন ইফ এনি কস্ট, তাদেরকে লোভ দেখিয়ে ভয় দেখিয়ে। আপনি ভাবতে পারেন কয়েকদিন আগে 4 নম্বর ওয়ার্ডের হিরু হালদার, তাকে রাস্তায় পিটিয়ে মারলো, হাসপাতালে ভর্তি ছিল। সে অনেক দিন ধরে ভর্তি থাকার পর সে বাড়ি ফিরে তাকে 4 নম্বর ওয়ার্ডে আমরা প্রার্থী করেছি। 3 নম্বর ওয়ার্ডে প্রাক্তন কাউন্সিলর টুম্পা সরকার, তার বাড়িতে গুলি চালানো ভিজিবল। মিথ্যা কথা বলছে তৃণমূলের নেতৃত্ব। আপনি আমাদের সঙ্গে থাকুন মাহফুজ আলম, আপনি আমাদের সঙ্গে থাকুন। বিজেপির বক্তব্য শুনেছিলাম সমীর দা, তারপরে কংগ্রেসের বক্তব্য শোনালাম, এবং এই মুহূর্তে আরো একটা বড় খবরে নজর রাখছি। এই সোজাসুজি স্বর্ণালীর বিতর্ক চলতে চলতে হাওড়া থেকে একটা খবর আসছে। হাওড়ার এক বামপন্থী নেতার অস্বাভাবিক মৃত্যু, এই খবর আসছে। মৃতের নাম সৌমেন কুণ্ডু। হাওড়ার চ্যাটার্জিহাট এলাকার সিপিএম এর শাখা সম্পাদক ছিলেন তিনি। মঙ্গলবার গভীর রাতে আবাদা স্টেশনের কাছে রেল লাইনের ধার থেকে তার রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মৃত সিপিএম নেতার নাম সৌমেন কুণ্ডু। সত্যি সত্যি মানে বিরোধী রাজনৈতিক দল করাটা কি তাহলে একটা প্রায় অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়ালো? তৃণমূল কংগ্রেস তো একসময় বিরোধী রাজনৈতিক দল করেই এই জায়গায় এসেছে। সেক্ষেত্রে বিরোধী যদি না থাকে, বিরোধী শূন্য রাজনীতির কি লাভ সেক্ষেত্রে? মানে একদম বিরোধী শূন্য রাজনীতি কি তাহলে এটা এই মুহূর্তে এজেন্ডা শাসক দলের? আমি শুনবো, একবার বক্তব্য শুনে নিই। এই ঘটনার প্রেক্ষিতে এই নেতার ভাই কি বক্তব্য রেখেছেন শুনবো একবার। খবর পেলাম বলে আমরা মিসিং ডায়েরি করেছিলাম, তারপরে 12:30 কোন একটা সময় জিআরপি থেকে সাঁতারাই জিআরপি আমাদেরকে জানিয়েছে। কি বললো ওরা বললো যে একটা বডি পাওয়া গেছে এবং তাদের আধার কার্ডের পেছনে আমার যে দাদার নাম্বার ছিল সেই নাম্বারে ফোন করে। ও কখন বেরিয়েছিল জানেন বাড়ি থেকে? সকালবেলা 11টা 11:30 সময় বেরিয়েছিল। আচ্ছা, তারপরে সারাদিন আর আসেনি? না। খাওয়া দাওয়া? না, অবশ্য বলেই গেছিলো যে একটু দেরি হবে, হয়তো আজকে দুপুরবেলা নাও খেতে পারি, বাইরে খেয়ে নেবো, সন্ধ্যাবেলায় আসবো, 6টা 6:30 7টায় চলে আসবো। আরো একটা খবর সামনে, আমরা জানি কি উলুবেড়িয়াতেও পুরো ভোট রয়েছে। তার আগেও একটার পর একটা ঘটনা, বিরোধী বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রান্ত থেকে একটার পর একটা ঘটনা সামনে আসছে। সমীরদা কি বলবেন, মানে কি চলছে এটা? স্বর্ণালী, তোমার তো দীর্ঘদিন সাংবাদিকতা জীবন। আমি এইটুকু শুধু বলবো, 2011, 2016, 2021 যে ভোটগুলো বিধানসভার হয়েছে, তৃণমূলের কিন্তু আশা থেকে 11 সাল থেকে 21 পর্যন্ত ভোটের সংখ্যা বেড়েছে। তার কারণ হচ্ছে মানুষ তৃণমূলকে গ্রহণ করেছে। পাশাপাশি তৃণমূলের জনপ্রিয়তাকে কলঙ্কিত করার জন্য বিরোধীরা একজোট হয়েছে। 2016তেও হয়েছে, 2021-এ বড়ভাবে হয়েছে। কেন্দ্র সরকারের সমস্ত মন্ত্রী, প্রধানমন্ত্রী সহ ডেলিগেশন জারি করেছে। আপনাদের মনে হচ্ছে যে কংগ্রেস, বিজেপি, সিপিএম সব মিলে মিশে গেছে এখানে? মানুষ যদি তৃণমূল এতই খারাপ হবে, মানুষ তো তার থেকে মুখ ঘুরিয়ে নেবে। এর জন্য হুমকি চুমকির দরকার নেই তো। এটা গণতন্ত্রে মানুষই যখন সব কথা বলে, মানুষই যখন ভোট দেয়, স্বাভাবিকভাভাবে আজকে যদি কেউ অসহায় অনাথ হয়ে যায়, কংগ্রেস বিজেপি অসহায় অবস্থায়, এই দেখুন বারবার কলকাতায় আসাতে, বারবার বাংলায় আসাতে, কেন কংগ্রেস শেষ হচ্ছে? কেন কংগ্রেস? এই পশ্চিমবঙ্গে এই মুর্শিদাবাদ 34 বছর সিপিএম আর বহরমপুরে কংগ্রেস, মুর্শিদাবাদে কংগ্রেস, এইভাবে এখন সত্য কথা বলে যাচ্ছেন। এখন সত্য কথা বলে যাচ্ছেন।
কিসের রবিনহুড এটা মুর্শিদাবাদের অনুষ্ঠানে মানুষ অধীরবাবুকে কেউ চেনে না কলকাতায় এলে মানুষ কে আপনি কে আপনি কে কে চেনে আপনাকে? কে চেনে অধীর চৌধুরীকে কেউ চেনে না আরে বাবা আপনি রাজনৈতিক প্যানেলে এসে বলছেন কে অধীর চৌধুরী অধীর চৌধুরীকে কে চেনে করে দিয়েছে তো জঙ্গলরাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গে জঙ্গলরাজ চলছে and they will be paid by the same coin দেখে নেবেন আপনারা যদি ভালো তাসের ঘরের মধ্যে আপনারা ভেঙে পড়বেন মানুষ নেই মান গণতন্ত্রকে পায়ের তলায় পিষে মারছেন আপনারা মৃত্যুর খবর সমীরদা সিপিএম নেতা তার রক্তাক্ত বডি দেহ পাওয়া যাচ্ছে তৃণমূল খুঁজে পাবেন কারণ সব জায়গায় তো তৃণমূল আর তো কেউ নেই দায় নেই প্রশাসনে এটা কি হচ্ছে এই পুলিশ তো নির্বাচন করবে পুলিশের কোনো ভূমিকা নেই জায়গায় জায়গায় বিজেপি কংগ্রেস সিপিএম হচ্ছে কংগ্রেস মুক্ত ভারত 21 সালে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে বিরোধী শূন্য বাংলা একই তো ব্যাপার ফাল্গুনি কিছু ফাল্গুনি হাত তুলছেন 1 মিনিট ফাল্গুনি পাত্র কিছু বলতে চাইছেন ফাল্গুনি অনেকক্ষণ ধরে হাত তুলছেন মিডিয়ার মাধ্যমে সারা পশ্চিমবঙ্গের মানুষ কেন সারা ভারতবর্ষের মানুষ দেখেছে যে মৃত ব্যক্তি ভোট দিচ্ছে বিভিন্ন সিসি ক্যামেরায় টেপ করা হয়েছে বিভিন্ন ভাবে ভোটাররা এসে অন্য জায়গা থেকে ভোট দিচ্ছে তাহলে কি এগুলো মিথ্যে ওনারা যেভাবে গণতন্ত্র হত্যা করতে চাইছে যেভাবে কাটমানি সন্ত্রাসের আখড়া তৈরি হয়েছে পশ্চিমবঙ্গ যেভাবে বেআইনি আর্মস বোমা বারুদ মজুদ হয়েছে আজকে বারুদের স্তূপে হয়েছে পশ্চিমবঙ্গ এবং এই তৃণমূল কেবলমাত্র টাকা পয়সা আত্মসাৎ করার জন্য ক্ষমতা ধরে রাখতে চায় গণতন্ত্রকে তারা কোন জায়গায় উত্তরপ্রদেশে ভোট হয়ে গেছে আপনারা নিয়ে এসেছিলেন উত্তরপ্রদেশ গুজরাট থেকে 21 সালে জেতার জন্য সব হোটেলগুলো কলকাতার বন্ধ মানে বুক ছিল আপনাদের নামে ওরা তো অন্যায় আপনারা সেন্ট্রাল বাহিনী নিয়ে সিবিআই দিয়ে ইডি দিয়ে আপনারা কি বলতে চাচ্ছেন এই মুহূর্তে আরেকটা গুরুত্বপূর্ণ খবর আসছে আসবো সবার কাছে আসছি এই মুহূর্তে একটা বড় গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছি 1 মিনিট ঝাড়খণ্ডের দিকে নজর রাখছি ঝাড়খণ্ড থেকে 9 মাওবাদীকে গ্রেফতার করলো ঝাড়খণ্ড পুলিশ এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে অপারেশন ডাবল বুলের আওতায় অভিযান ছিল সেই অভিযানে গ্রেফতার করা হয় মাও জোনাল কমান্ডার সহ 9 জনকে গ্রেফতার করা হয় বলরাম ওরাও তার গ্রেফতারের জন্য 10 লক্ষ টাকা মূল্য টাকা ধার্য করা হয়েছিল পুলিশ ধার্য করেছিল এবং এই অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র বিস্ফোরক ডিটোনেটর এবং অন্যান্য নকশাল সামগ্রী উদ্ধার করা হয়েছে এমনটাই ঝাড়খণ্ড পুলিশ সূত্রে খবর নিউজরুম থেকে আমাদের সিনিয়র এডিটর অনির্বাণ সিনহা আমাদের সঙ্গে রয়েছেন অনির্বাণ কি জানতে পারা যাচ্ছে এই সংক্রান্ত বিষয় আর সোনালী পশুপতি থেকে তিরুপতি গোটা দেশের গরিব মানুষকে শুধুমাত্র দারিদ্র্যের সুযোগ নিয়ে যে স্বপ্ন ফিরি করতো মাওবাদীরা সেই করিডোর ক্রমশ ছোট হচ্ছে তুমি জানো পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কোথাও কোনো অস্তিত্ব নেই মাওবাদীদের অন্তত সরকারি নথি বা সরকারি স্টেটমেন্ট অনুযায়ী এবার ঝাড়খণ্ডে জোনাল লেভেলের কমান্ডার ধরা পড়ছে মাওবাদীদের যার মাথার দাম ঘোষণা করা ছিল 10 লক্ষ টাকা বলরাম ওরাওয়ের কি অবদান মাওবাদী মুভমেন্টের ক্ষেত্রে ঝাড়খণ্ডে সেটা যারা এই মাওবাদী মুভমেন্ট ফলো করেন ক্লোজলি তারা জানেন এবং সেইখান থেকে বলরাম ওরাওয়ের এই গ্রেফতারি শুধু তার একার না তার সঙ্গে আরও 9 জন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাফল্য বিশেষ করে এমন একটা সময় যখন গোটা দেশ জুড়ে বিভিন্ন জায়গাতে ছড়িয়ে থাকা মাওবাদীরা নিজেদেরকে আরেকবার ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে তুমি জানো মাওবাদীদের পুরনো পলিট ব্যুরো কেন্দ্রীয় কমিটি সবই ভেঙে তছনছ হয়ে গিয়েছে অধিকাংশ ইতিমধ্যে পুলিশের জালে অথবা এনকাউন্টারে নিহত ঠিক এমন একটা সময় মাওবাদীদের এরকম লেভেলের একজন নেতাকে অ্যারেস্ট করতে পারাটা নিশ্চিতভাবে অনেক বড় সাফল্য এবং পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত স্বস্তির একটা বিষয় তার কারণ তুমি জানো ঝাড়খণ্ডে এই সীমানা থেকে পশ্চিমবঙ্গের অন্তত 3টি জেলায় ঢুকে পড়া অত্যন্ত সহজ ফলে এই গ্রেফতারি পশ্চিমবঙ্গকেও অনেকটা আশঙ্কা মুক্ত রাখবে ভবিষ্যতের জন্য স্বর্ণালী একদম অনেক ধন্যবাদ অনির্বাণ অনেক ধন্যবাদ অবশ্যই খবরে নজর রাখবো আমাদের ডিবেটও শেষ করব তবে তার আগে সময় একটা বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন ফিরে বিরতির পর আরো একবার এই মুহূর্তে হিংসার খবর পাওয়া যাচ্ছে বীরভূমের সদাইপুরে বোমা বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে আহত হয়েছেন 4 জন বাড়ির পিছনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে বিস্ফোরণে আহত হয়েছে 4 আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বীরভূমের সদাইপুরের
কুইঠা গ্রামের ঘটনা। নিউজরুম থেকে রয়েছেন আমাদের সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি। শুভ্রাংশু, বারবার কোথাও এই একই ধরনের ঘটনা ঘটে চলছে। আমরা বারবার শুরু থেকে দেখিয়েছিলাম বারুদের স্তূপে বাংলা, একটার পর একটা ঘটনা, নির্বাচন যত আসছে, ভোট যত আসছে, এই ঘটনার সংখ্যা কোথাও বাড়ছে। শুভ্রাংশু, এই কথাটাই তো আমরা বারবার বলেছি, বারবার যেটা দেখাচ্ছি একের পর এক ঘটনা। তুমি দেখো খালি আজকের দিনে বীরভূমে পরপর 2টি বিস্ফোরণ ঘটলো। সকালবেলায় খবর পেলাম রামপুরহাটে বিস্ফোরণ ঘটেছে। রামপুরহাটে বিস্ফোরণ ঘটে একটি শিশু গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি। 24 ঘন্টা কাটলো না, 12 ঘন্টা কাটলো না, 6 ঘন্টার মধ্যে আবার বিস্ফোরণ। এবার বিস্ফোরণ হলো সিউড়ি পুরসভার কাছ লাগোয়া সদাইপুর গ্রামে। এটা যদিও পঞ্চায়েত এলাকা, কিন্তু পঞ্চায়েত এলাকাতেও বিস্ফোরণ হয়ে 3 জন শিশু গুরুতর জখম হলো। তোমাকে মনে রাখতে হবে, এর আগেও আমরা বারবার যে খবরগুলো দেখাচ্ছিলাম, মালদার মালতীপুর, বহরমপুরের টিকটিকি পাড়া, 3 জন ছেলে গুরুতর জখম, হাসপাতালে ভর্তি। একের পর এক ঘটনা ঘটছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে, প্রত্যেকটি জেলায়। যখনই কোনো ইলেকশনের ঘটনা আসছে, যখন নির্বাচন আসছে, তখনই এই বিস্ফোরণের খবর আসছে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ শুভ্রাংশু চ্যাটার্জি আমাদের সঙ্গে ছিলেন। আমি আরো একটা বিরতি নেব, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। সোজাসুজি স্বর্ণালী আজ এই পর্যন্ত, আবার দেখাবে আগামীকাল ঠিক সন্ধ্যে 6টা 57। নমস্কার।